নমস্কার, স্বাগতম। করকা করছি ইন্ডিয়াতে। বাংলা সাহিত্য, সিনেমা, সংস্কৃতি আর মানুষের গল্প, যেখানে প্রতিটি পর্বে আমরা খুঁজে ফিরি অজানা, অদেখা, অশ্রুত সত্য, যেখানে অতীতের প্রতিটি শব্দ, প্রতিটি স্মৃতি হয়ে ওঠে নতুন আবিষ্কার। চলুন ডুব দিই গল্পের গভীরে। করকা করছি ইন্ডিয়া গল্প বলে, স্মৃতি ধরে রাখে। বাংলা সাহিত্য, সিনেমা আর মানুষের না বলা গল্পের অডিও জগতে আজ আমরা নিয়ে এসেছি বাংলা ছবির ইতিহাসের এক অপূর্ব অধ্যায়। উত্তম কুমার আর সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের কাল তুমি আলেয়া ঘিরে অদ্ভুত, নাটকীয় অথচ মানবিক এক কাহিনী, যে কাহিনী জানলে আপনারা বুঝবেন একজন নায়ক শুধু নায়ক নন, আর একজন সাহিত্যিক শুধু লেখক নন। তারা দুজন সত্যিই ছিলেন নিজেদের সময়ের ভরকেন্দ্র। ধরুন, সময়টা 60-এর দশক। কলকাতার সাহিত্য চর্চার কেন্দ্রগুলোতে তখন নতুন নতুন বই প্রকাশের হুল্লোড়, আর সেই জোয়ারেই সদ্য বেরিয়েছে আশুতোষ মুখোপাধ্যায়ের এক বিশাল উপন্যাস কাল তুমি আলেয়া। উত্তম কুমার, যিনি নিজে ছিলেন আশুতোষ সাহিত্যের এক অনুরাগী পাঠক, বইটি হাতে নিয়ে এক রাতেই শেষ করে ফেললেন। আর শেষ করেই একটাই সিদ্ধান্ত, এই গল্পটা আমাকে করতেই হবে। তখনই তিনি ডাকলেন সাউন্ড রেকর্ডিস্ট থেকে প্রযোজক হয়ে ওঠা দেবেশ ঘোষকে। বললেন, দেবেশ, এক্ষুনি আশুবাবুর কাছে যাও, উনি যত টাকা চাইবেন দিয়ে গল্পের রাইটস কিনে নাও। দেবেশ গেলেন, কিন্তু 3 ঘন্টা পর ফিরে এসে বললেন, উনি গল্প বিক্রি করবেন না। উত্তম অবাক, তুই কি বলেছিলি আমি তোকে পাঠিয়েছি? হ্যাঁ দাদা, গোড়াতেই বলেছি, কিন্তু আশুবাবুর একটাই কথা, এই গল্প পরের হাতে দেব না। এবার উত্তম কুমার বুঝলেন, বরফ গলাতে হলে তাকেই নামতে হবে আসরে। পরদিন তিনি নিজেই চলে গেলেন প্রতাপাদিত্য রোডে আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ি। দরজা খুলতেই আশুবাবুর রসিকতা। আপনি আসবেন জানলে আগে থেকেই পুলিশের ব্যবস্থা করতাম। নায়কের ভিড়ে বাড়ি ভেঙে গেলে ক্ষতিপূরণ কে দেবে? হালকা হাসির পর সিরিয়াস কথা শুরু হলো। উত্তম কুমার জানতে চাইলেন, আপনি নাকি বলেছেন কাল তুমি আলেয়ার রাইট বিক্রি করবেন না? আশুবাবুর শান্ত উত্তর, হ্যাঁ, এই উপন্যাসটা আমার খুব প্রিয়, সিনেমা হোক চাই না। কারণ আশুতোষ মুখোপাধ্যায়ের কাছে প্রতিটি গল্প ছিল কন্যা সম। একবার সিনেমায় তুলে দিলে সেটি তার হাতে আর থাকে না, তাই তিনি বলতেন পরের হাতে তুলে দেওয়া। কিন্তু উত্তম কুমার সেদিন থামলেন না। তিনি বললেন, আপনি এমন লেখা লেখেন যে একজন ফিল্ম স্টারের রাতের ঘুম কেড়ে নেয়। এই চরিত্রটা আমাকে করতেই হবে। আশুতোষ মুখোপাধ্যায়ের মন গলতে শুরু করলো। শেষ পর্যন্ত বরফ পুরোটা গলল। তিনি অনুমতি দিলেন, বরং খুশি হলেন যে তার সাহিত্য এতটা ছুঁয়ে গেছে উত্তম কুমারকে। পরে উত্তম কুমার আরো এক কথা বলেছিলেন,
এটা হতে পারে না দাদা। আপনি আমার বাড়ি এসে রাতের পর রাত জেগে স্ক্রিপ্ট লিখবেন আর নাম থাকবে না। আপনার নাম অবশ্যই থাকবে, কারণ আশুবাবুকে সেভাবে তখনও মনে রাখা হতো না। যে মানুষ লিখেছেন সফর, খামোশি, কোরা কাগজ, বেমিশাল আর বাংলায় দ্বীপ জেলে যায়, শঙ্খবেলা, 7 পাকে বাঁধা, তাকে ভুলে যেতেই অভ্যস্ত হয়ে গিয়েছিল মানুষ। কিন্তু কাল তুমি আলেয়া, সে ছবি আলাদা। আশুতোষ মুখোপাধ্যায় বলতেন, ও তো উত্তম, ওর কথা আলাদা। চলচ্চিত্র মুক্তি পেল, দারুণ সাড়া পেল। উত্তম সুপ্রিয়ার কেমিস্ট্রি, রবি ঘোষ, ভানু বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে হয়ে গেল সাফল্যের এক উজ্জ্বল অধ্যায়। কিন্তু স্মরণে কি থাকে কাহিনীকারের নাম? সেটাই প্রশ্ন, সেটাই বেদনাও। এই গল্প তাই শুধু সিনেমার নয়, একজন লেখক আর একজন অভিনেতার পরস্পরের প্রতি অগাধ সম্মানবোধের গল্প। এইভাবেই তৈরি হয় বাংলা সিনেমার পর্দার আড়ালের ইতিহাস। উত্তম কুমার আর আশুতোষ মুখোপাধ্যায়ের সম্পর্ক শেখায় সাহিত্যই সিনেমার প্রাণ আর বিনয়ী বড় তারকার প্রকৃত অলংকার। এটাই ছিল আজকের করকা করছি ইন্ডিয়ার পর্ব। আগামীতে আবার ফিরব সিনেমা, সাহিত্য, সংস্কৃতির কিছু অজানা, অদেখা, অশ্রুত গল্প নিয়ে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।